1975 সালের 16 মে সিকিমকে ভারতের 22তম প্রদেশ বানানো হয়। সিকিম হারায় তার বিশেষ মর্যাদা। কথিত আছে লেনদুপ দর্জি নামক সিকিমের এক রাজনীতিবিদের বিশ্বাসঘাতকতার কারণে সিকিম ভারতের প্রদেশ হতে বাধ্য হয়। তো এই ভিডিওতে আমরা দেখে নেব সিকিমের ইতিহাস, নেপাল, ভুটান এবং তিব্বতের সাথে সিকিমের সমস্যা কি ছিল, ব্রিটিশ শাসনামলে সিকিমের অবস্থান কেমন ছিল এবং ভারত কেন ও কিভাবে সিকিমকে দখল করেছিল, সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি জানেন কি চ্যানেলে। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের বিশ্লেষণমূলক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমরা বর্তমান সিকিম সম্পর্কে জেনে নেব, অর্থাৎ ভারতের প্রদেশ হিসেবে সিকিমের পরিচয় জেনে নেব। পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য, অর্থাৎ আয়তনে ভারতের সবচেয়ে ছোট প্রদেশ হলো গোয়া এবং গোয়া থেকে কিছু বড় হলো সিকিম। সিকিম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উপরে অবস্থিত। এর বর্তমান আয়তন 7,096 বর্গ কিলোমিটার। এর বর্তমান জনসংখ্যা প্রায় 6 লক্ষ। তো এখানে সারা বিশ্বের মানচিত্রে মহাদেশগুলোকে দেখতে পাচ্ছেন। এটি হলো এশিয়া মহাদেশ। এখানে এশিয়া মহাদেশের দক্ষিণ অংশকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ দক্ষিণ এশিয়াকে দেখতে পাচ্ছেন। দক্ষিণ এশিয়ার কিছু অংশকে দেখতে পাচ্ছেন এখানে। এটি হলো ভারত, এটিও ভারতের অংশ। এটি হলো নেপাল, এটি হলো ভুটান, এটি হলো মায়ানমার, এটি হলো বাংলাদেশ, আর এটি হলো চীন, আর এদিকে আছে পাকিস্তান। আর ভারতের এই জায়গায় হলো সিকিম, অর্থাৎ লাল অংশটি হলো সিকিম। এই সম্পূর্ণটি হলো ভারতের মানচিত্র। তো এখানে আমরা সিকিমকে দেখতে পাচ্ছি। সিকিমের পূর্ব দিকে আছে ভুটান, এটি হলো ভুটান। পশ্চিম দিকে আছে নেপাল, উত্তর দিকে আছে চীনের তিব্বত, এটিও তিব্বতের অংশ। আর দক্ষিণ দিকে প্রথমে আছে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ, এবং এরপরে আছে বাংলাদেশ। এখানে আমরা নেপালকে দেখতে পাচ্ছি, নেপালের এখানেই হলো পশ্চিমবঙ্গ, এটিও পশ্চিমবঙ্গ প্রদেশ, অর্থাৎ এই পর্যন্ত হলো পশ্চিমবঙ্গ প্রদেশ। আর এদিকে হলো ভারতের আসাম প্রদেশ। আর এখান থেকে বাংলাদেশের শুরু, এটি হলো বাংলাদেশ। বাংলাদেশের শুরু এখান থেকে। আর সিকিমের রাজধানী হলো গ্যাংটক, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো গ্যাংটক। তো এখন আমরা সিকিমের গুরুত্ব জেনে নেব। সিকিমের ইতিহাস জানার আগে ভারতের কাছে সিকিম কেন এত গুরুত্বপূর্ণ তা জেনে নেব। সিকিমের গুরুত্ব ভারত প্রথম বুঝতে পারে 1962 সালের চীন ভারত যুদ্ধের সময়। এছাড়া 1967 সালে ভারত ও চীনের মধ্যে নাথুলা পাস ও চুলা নিয়ে দ্বন্দ্বের সময় সিকিমের গুরুত্ব প্রকাশ পায়। প্রথমত, সিকিমের সাথে বাফার স্টেট এবং ভারতের স্যাটেলাইট স্টেট নেপাল এবং ভুটানের সীমান্ত আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো নেপাল, নেপালের নিচে আছে ভারত, আর উপরে আছে চীনের তিব্বত, এটি হলো সিকিম। আর এদিকে আছে ভুটান, ভুটানের উপরে আছে চীনের তিব্বত, নিচের দিকে আছে ভারত। নেপাল এবং ভুটান উভয়ই চীন এবং ভারতের মধ্যে বাফার স্টেট হিসেবে কাজ করে এবং উভয় দেশই ভারতের স্যাটেলাইট স্টেট। তো স্যাটেলাইট স্টেট কি, বাফার স্টেট কি, এসব জানতে এই ভিডিওটি দেখুন। তো ভুটান এবং নেপালের উপর ভারত এবং চীন উভয়ই প্রভাব বিস্তার করতে চায়। এ কারণে সিকিম যার কবজায় থাকবে, নেপাল এবং ভুটানের উপর প্রভাব বিস্তারের ক্ষমতা তার তত বেশি হবে। এছাড়া সিকিমের নিচেই আছে ভারতের খুব গুরুত্বপূর্ণ একটি করিডোর, যাকে চিকেন নেক করিডোর বা শিলিগুড়ি করিডোর বলা হয়। এই করিডোর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো সিকিম, এর নিচে যে করিডোরটি আছে সেটি হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। যেমন এখানে করিডোরটিকে দেখতে পাচ্ছেন। চিকেন নেক করিডোর বলার কারণ হলো, যদি চীন এই করিডোর দখল করে নেয় তাহলে ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের যোগাযোগ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ভারতের 7টি রাজ্য আলাদা হয়ে যাবে।
ভারতের 7টি রাজ্যকে এখানে দেখতে পাচ্ছেন। এদিকে আছে অরুণাচল প্রদেশ, তারপর আছে আসাম, এখানে আছে মেঘালয়, এদিকে আছে নাগাল্যান্ড, এখানে আছে মণিপুর, এদিকে আছে মিজোরাম, এখানে ত্রিপুরা, আর এটি হলো বাংলাদেশ। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশ। তাহলে আমরা বুঝতে পারছি যে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ছাড়া ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়াও হিন্দুদের পবিত্র স্থান মানস সরোবরে যাওয়ার রাস্তাও এটি। এখানে হলো মানস সরোবর, আর মানস সরোবরে যাওয়ার রাস্তা শুরু হয়েছে এখান থেকে, অর্থাৎ এই সিকিমের এই পাশ থেকে এই দিক দিয়ে হয়ে এদিক দিয়ে গিয়ে এই মানস সরোবরে এবং এই মাউন্ট কৈলাসে যেতে হয়, অর্থাৎ এটি তিব্বতে পড়েছে। তবে বর্তমানে ভারত এই দিক দিয়ে একটি রাস্তা করেছে, অর্থাৎ নেপালের পাশ দিয়ে, যাতে করে সে সহজেই এই মাউন্ট কৈলাস এবং মানস সরোবরে যেতে পারে। যদিও এই রাস্তা নিয়েই সমস্যার সূচনা হয়েছিল নেপালের সাথে ভারতের, এবং নেপাল পরে নতুন একটি মানচিত্রও প্রকাশ করেছিল। তো নেপালের সাথে ভারতের কি সমস্যা হয়েছিল সেটি জানতে এই ভিডিওটি দেখুন। মাঝখানে মানচিত্র নিয়ে একটু কথা বলি। ভারত বা পাকিস্তানের কোনো বিষয় নিয়ে ভিডিও বানালেই কমেন্ট বক্সে অনেকে একটি কমন অভিযোগ করেন কাশ্মীরের মানচিত্র নিয়ে, কারণ বেশিরভাগ মানচিত্রে সম্পূর্ণ কাশ্মীরকে হয় ভারতের অংশে না হয় পাকিস্তানের অংশে দেখানো হয়, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কারণ আমরা জানি কাশ্মীর ও তার আশেপাশের কিছু এলাকা ভারত, পাকিস্তান ও চীনের দখলে আছে। খুব কম মানচিত্রেই বর্তমান অবস্থা দেখানো হয়, কিন্তু আমাকে বাধ্য হয়েই মানচিত্রগুলো ব্যবহার করতে হয় অন্য টপিকগুলো বোঝাতে। মানচিত্র ব্যবহার না করলে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওতে যে বিষয়টি বোঝাই সেটিই দেখুন। যেদিন কাশ্মীরকে নিয়ে ভিডিও বানাবো সেদিন যদি কাশ্মীরের সঠিক মানচিত্র ব্যবহার না করি তখন জিজ্ঞেস করবেন যে কেন আমি কাশ্মীরের ভুল মানচিত্র ব্যবহার করলাম। তাই দয়া করে অন্য টপিকগুলোর ভিডিওতে কাশ্মীরের মানচিত্র নিয়ে কোনো অভিযোগ করবেন না। এখন আবার মূল টপিকে ফিরে আসি। তো এখন আমরা সিকিমের ইতিহাস এবং ভুটান, নেপাল এবং তিব্বতের সাথে সিকিমের কি সমস্যা সেটি জেনে নেব। তো ইতিহাস দেখতে গিয়ে আমরা বেশি পেছনে যাব না, রাজা ফানসং নামগয়াল থেকে শুরু করব। তিনি ছিলেন সিকিমের প্রথম রাজা, যিনি পুরো সিকিমকে একত্র করে শাসন শুরু করেন। 1670 সালে তার পরিবর্তে তার ছেলে টেনসিং নামগয়াল রাজা হন। তার শাসন আমলে সুখ শান্তি বিরাজমান ছিল। কিন্তু 1700 সালে রাজা টেনসিং নামগয়ালের সৎ ভাই চাকদর নামগয়াল রাজা টেনসিংকে ক্ষমতাচ্যুত করে রাজা হন। কিন্তু কিছুকাল পর তার সৎ বোন ভুটানের সেনাদলের সহায়তায় তাকে ক্ষমতাচ্যুত করেন। পরে ভুটানের সেনাবাহিনী সিকিমের অনেক এলাকা দখল করে নেয়। চাকদর ক্ষমতাচ্যুত হয়ে তিব্বতে আশ্রয় নেন। পরে তিনি তিব্বতের সেনাদলের সহায়তায় সিকিমে থাকা ভুটানের সেনাদের হটিয়ে পুনরায় সিকিমের রাজা হন। পরে 1717 সালে চাকদরের ছেলে গিয়রমের নামগয়াল রাজা হন। এভাবে বংশানুক্রমিক শাসনে টেনজিং নামগয়াল 1780 থেকে 1793 সাল পর্যন্ত শাসন করেন। 1788 সালে নেপালি গুর্খা বাহিনী সিকিমের অনেক এলাকা দখল করে নেয়। দ্বিতীয়বারের মতো সিকিমের রাজা তিব্বতে আশ্রয় নেন। পরে 1793 সালে তার ছেলে তিব্বতের সহায়তায় সিকিম পুনর্দখল করে। তো এখন আমরা দেখে নেব যে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে সিকিম কেমন ছিল। তো আমরা দেখেছি যে তিব্বত, ভুটান এবং নেপাল সবসময় সিকিমকে দখল করতে চেষ্টা করেছে, সেটা হোক সিকিমের রাজাদের সহায়তা করার জন্য বা নিজেদের স্বার্থে। তবে ইংরেজরা ভারতে আসার পর সিকিম এবং ইংরেজদের সাথে নেপালের সমস্যা শুরু হয়, ফলে ইংরেজরা নেপালকে আক্রমণ করে। 1814 সালে শুরু হয় ব্রিটিশ নেপাল যুদ্ধ বা অ্যাংলো নেপালিজ ওয়ার। পরে নেপাল পরাজয় স্বীকার করলে ইংরেজ ও নেপালদের মধ্যে সুগৌলি চুক্তি স্বাক্ষরিত হয়। এই সুগৌলি চুক্তি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত কথা বলেছিলাম, চাইলে দেখে নিতে পারেন। আর সিকিমের সাথে ইংরেজদের 1817 সালে তিতালিয়া চুক্তি হয়, যার মাধ্যমে সিকিমের যে সকল এলাকা নেপাল বিভিন্ন সময় দখল করেছিল তা ইংরেজরা সিকিমকে ফিরিয়ে দেয়। তার মানে সিকিমের সাথে ব্রিটিশ সাম্রাজ্যের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু সেই ভালো সম্পর্ক বেশি দিন থাকেনি।
দার্জিলিং এর মুরেং এলাকায় কর আদায়কে কেন্দ্র করে সিকিমের সাথে ইংরেজদের সমস্যা শুরু হয়, কারণ অপার সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিং এর প্রতি ইংরেজদের আকর্ষণ ছিল, কারণ এটি ছিল দারুণ একটি অবকাশ যাপন কেন্দ্র। যার ফলে সুযোগ বুঝে 1835 সালে দার্জিলিং দখল করে নেয় ইংরেজরা। তখন দার্জিলিং ছিল সিকিমের অংশ, বর্তমানে তা ভারতের পশ্চিমবঙ্গের অংশ। এরপর 1849 সালে দার্জিলিং এর তৎকালীন সুপারিনটেন্ডেন্ট ডক্টর ক্যাম্পবেল তার একজন সঙ্গীকে নিয়ে ব্রিটিশ সরকার এবং সিকিমের রাজার অনুমতি নিয়ে হিমালয় পর্বতে পর্বতারোহণ করতে যান, কিন্তু তারা পথ ভুলে তিব্বতে চলে যান। তিব্বতের শাসকদের সাথে যেহেতু সিকিমের রাজাদের শত্রুতা, সেহেতু সিকিমের রাজা ভাবলেন এই দুইজন ব্রিটিশ ইচ্ছে করে তিব্বতে গিয়েছে ব্রিটিশদের পক্ষ থেকে সিকিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। যার ফলে ওই দুই ইংরেজ যখন সিকিমে ফিরে আসেন, তখন সিকিমের রাজা তাদেরকে বন্দী করেন। ফলে ইংরেজ বা ব্রিটিশদের সাথে সিকিমের ঝামেলা শুরু হয় এবং ব্রিটিশরা সিকিমের আরো কিছু এলাকা দখল করে নেয় 1861 সালে। পরে 1861 সালেই সিকিমের সাথে ব্রিটিশদের টামলং চুক্তি হয়, আর এই চুক্তির মাধ্যমে সিকিম ব্রিটিশদের আশ্রিত রাজ্যে পরিণত হয় এবং সিকিমে ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ দেয়া হয়। এর ফলে সিকিম অনেক ক্ষেত্রে স্বাধীন থাকলেও সর্বোচ্চ পর্যায়ে নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের হাতে। এরপর 1947 সালের আগে দুই দেশের সম্পর্কে অনেক উত্থান পতন ঘটে, তবে ব্রিটিশরা এ অঞ্চল ছেড়ে যাওয়ার পূর্বে স্বাধীন রাজতন্ত্র হিসেবে সিকিমের স্বীকৃতি দিয়ে গিয়েছিল। তো এখন আমরা দেখে নেব যে 1947 সাল এবং এর পরে সিকিমের অবস্থান কেমন ছিল। তো 1947 সালে ব্রিটিশরা চলে গেলে সিকিম ভারতের সাথে যোগ দেবে কিনা সেই প্রশ্নে সিকিমে গণভোট অনুষ্ঠিত হয়, আর সিকিমের জনসাধারণ ভারতের সাথে যোগ দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু সিকিম স্টেট কংগ্রেস নামক একটি দল সে সময় রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে। তাদের চাপে 1950 সালে সিকিমের 11তম চোগিয়াল থাসি নামগয়াল ভারতের সাথে একটি চুক্তি করতে বাধ্য হন। সিকিমের রাজাদের উপাধি ছিল চোগিয়াল। এই চুক্তি অনুসারে ব্রিটিশদের মতো জওহরলাল নেহরুও সিকিমকে ভারতের আশ্রিত রাজ্য হিসেবে ঘোষণা করেন। এর ফলে ভারতের হাতে সিকিমের নিরাপত্তা, পররাষ্ট্র ও যোগাযোগ সম্পর্কিত বিষয়গুলোর নিয়ন্ত্রণ চলে আসে। তবে অভ্যন্তরীণ বিষয়গুলোতে সিকিম ছিল পরিপূর্ণ স্বাধীন। এছাড়া ভারত কর্তৃক একজন রাজনৈতিক প্রতিনিধিও নিয়োগপ্রাপ্ত হয় সিকিমের রাজধানী গ্যাংটকে। তো এখন আমরা লেনদুপ দর্জি সম্পর্কে অল্প জেনে নেব। লেনদুপ দর্জি এবং সিকিমের রাজ পরিবারের মধ্যে দীর্ঘস্থায়ী বংশগত শত্রুতা ছিল। তিনি রাজতন্ত্রেরও বিরোধী ছিলেন। 1945 সালে সিকিম প্রজামণ্ডল নামে একটি দল গঠন করে তিনি তার সভাপতি নির্বাচিত হন। এরপর 1953 সাল থেকে 1958 সাল পর্যন্ত তিনি সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1962 সালে সিকিমের আরো কয়েকটি দলকে একীভূত করে গঠন করেন সিকিম ন্যাশনাল কংগ্রেস। এ দলের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের প্রচলন করা। এদিকে 1963 সালে তৎকালীন চোগিয়াল থাসি নামগয়াল এবং 1964 সালে জওহরলাল নেহেরু মারা গেলে পরিস্থিতি বদলে যায়। এ সময় ভারতের ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী। তিনি ক্ষমতায় এলে সিকিমের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, কারণ 1962 সালের চীন ভারত যুদ্ধের পর ভূরাজনৈতিক অবস্থানের জন্য ভারতের কাছে সিকিম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যা আমরা আগে দেখেছি। এছাড়া ভারতের ভয় ছিল সিকিম হয়তো স্বাধীনতার জন্য জাতিসংঘের কাছে আবেদন করতে পারে বা চীনের সাহায্য চাইতে পারে। সেজন্য রাজা পালডেনকেও সন্দেহের চোখে দেখত ভারত। সিকিম দখলের পরিকল্পনা করতে থাকে ভারত। তবে এ পরিকল্পনার পেছনে শুধু ভারত নয়, ছিল যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও। চীনকে আটকাতে তারা হাত মেলায় ভারতের সাথে। ভারতের গোয়েন্দা সংস্থা র, আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এবং ব্রিটিশদের গোয়েন্দা সংস্থা MI6 পরিকল্পনা বাস্তবায়নে অংশগ্রহণ করে। এছাড়াও রাজা পালডেনের আমেরিকান স্ত্রী সম্পর্কেও গুজব প্রচলিত ছিল যে তিনি CIA এর এজেন্ট। সিকিম দখলের পরিকল্পনা বাস্তবায়নে ভারতের কাজে আসে লেনদুপ দর্জি। তারা লেনদুপ দর্জিকে সহায়তা করতে শুরু করে। পরবর্তীতে লেনদুপ দর্জি স্বীকার করেন যে ভারতীয় ইন্টেলিজেন্স থেকে
তাকে অর্থ এবং করণীয় বাতলে দেয়া হতো। ভারতের মতো একটি শক্তিকে পেছনে পেয়ে লেনদুপ দর্জি একের পর এক ক্ষমতার সিঁড়ি টপকাতে শুরু করেন। 1971 সালেই ভারতের সিকিমকে দখল করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরপরের 2 বছর ভারতীয় ইন্টেলিজেন্স উপযুক্ত পরিবেশ তৈরির কাজ করে যায়। সিকিম ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে তারা সেখানকার নেপালি হিন্দুদের, বৌদ্ধ চগিয়াল রাজাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং দাবি তুলে রাজতন্ত্রের অবসানের। আন্দোলন, খুন, জখম ও রাজনৈতিক অস্থিরতায় স্থিতিশীলতা হারায় সিকিম। এরপর 1970 সালের দিকে সিকিম ন্যাশনাল কংগ্রেস দেশব্যাপী নতুন করে সুষ্ঠু নির্বাচন ও নেপালি জনগোষ্ঠীর অধিক অংশগ্রহণ দাবি করে। এরপর 1973 সালের অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে অসন্তুষ্ট হয়ে তারা ভোট কারচুপির অভিযোগ আনে আর দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে সিকিমের আরো কয়েকটি দল যোগ দিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয়। এই আন্দোলন একসময় পরিণত হয় রাজতন্ত্রের পতন আন্দোলনে। পরিস্থিতির নিয়ন্ত্রণে চগিয়াল ভারতের সাহায্য কামনা করেন। ভারত প্রশাসন তাকে চাপে ফেলে চগিয়ালের ক্ষমতা চূড়ান্তভাবে খর্ব করে নতুন সংবিধান প্রণয়ন করে। এ সংবিধান অনুসারে প্রায় সব ক্ষমতাই চলে যায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে। এরপর 1974 সালের নির্বাচনে লেনদুপ দর্জি অস্বাভাবিক ব্যবধানে জয়লাভ করেন। 32টি আসনের মধ্যে 31টি আসনেই তার দল জয়লাভ করে। নির্বাচনে জিতে লেনদুপ দর্জি সিকিমের প্রধানমন্ত্রী হন, কিন্তু তখনও রাজা পালডেন সাংবিধানিক প্রধান হিসেবে রয়ে গিয়েছিলেন। পরে 1975 সালের 27 মার্চ লেনদুপ দর্জি ক্যাবিনেট মিটিংয়ে রাজতন্ত্র বিলোপের প্রশ্নে গণভোট গ্রহণের সিদ্ধান্ত নেন। গণভোট শুরু হলে জনগণ রাজতন্ত্র চায় না বলে গণভোটের ফলাফল আসতে শুরু করে। অবশ্য অভিযোগ আছে পুরো বিষয়টি ছিল সাজানো। ভারতীয় সেনাবাহিনী জনগণকে বাধ্য করেছিল রাজতন্ত্রের বিপক্ষে ভোট দিতে। আর এভাবেই অবসান ঘটে চগিয়াল পদের বা রাজতন্ত্রের। এরপরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। 6 এপ্রিল 1975 সালে সকালে উঠে চগিয়াল পালডেন দেখতে পান ভারতীয় সেনাবাহিনী ঘিরে ফেলেছে তার প্রাসাদ। প্রাসাদের 243 জন পাহারাদারকে ভারতীয় সেনাবাহিনী বন্দী করে ফেলে এবং পালডেনকেও বন্দী করে। চিরদিনের জন্য সিকিমের পতাকা নামিয়ে ফেলা হয়। এরপর লেনদুপ দর্জি সিকিমকে প্রদেশ করার জন্য ভারতীয় পার্লামেন্টের কাছে আবেদন জানান। এরপর 14 এপ্রিল আবার এক গণভোটে সিকিমের জনগণ এ আবেদনে সম্মতি জানায়। অবশেষে 26 এপ্রিল 1975 সিকিম ভারতের 22তম প্রদেশ হিসেবে স্বীকৃতি পায়। জাতিসংঘে চীন ছাড়া অন্য কোনো দেশ এ নিয়ে তেমন কিছু বলেনি। তো লেনদুপ দর্জির শেষ পরিণতি কি হয়েছিল? ভারত তাদের স্বার্থে ব্যবহার করেছিল লেনদুপ দর্জিকে, আর প্রয়োজন মিটে যাওয়ার পর ছুঁড়ে ফেলে দিল তাকে। 4 বছর লেনদুপকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে রেখে 1979 সালে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর ইতিহাস তাকে আর কোনো স্থান দেয়নি। অবহেলা, অযত্ন এবং নানা রকম বিড়ম্বনা ভোগ করে 2007 সালে 102 বছর বয়সে কলকাতায় তিনি মারা যান। কয়েক বছর আগে সিকিমের মুখ্যমন্ত্রী সিকিমকে ভারতের সাথে যুক্ত করতে লেনদুপ দর্জির ভূমিকার অনেক প্রশংসা করেন। এছাড়াও লেনদুপ দর্জি যখন মারা যান তখন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং লেনদুপ দর্জির অনেক প্রশংসা করে বলেন যে লেনদুপ দর্জি না থাকলে ভারতের প্রদেশ হিসেবে সিকিমকে পাওয়া এত সহজ হতো না। আর 2002 সালে ভারত এই লেনদুপ দর্জিকে ভারতের সম্মানজনক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করে। এছাড়া 2004 সালে সিকিম সরকার তাকে সিকিম রত্ন পদকে ভূষিত করে। তো এখন এ পর্যন্তই। আশা করছি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। আমার মূল চ্যানেলটি অর্থাৎ এই চ্যানেলটি এবং প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ পেতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।